আমরা পদ্মা নদীর মাঝি উপন্যাসটি এর আগে আলোচনা করেছি সাময়িকভাবে। এতদিনে তোমরাও পড়েছো। তো আজকে আমরা একটা চক্রাকারেই আলোচনা করব। সেই আলোচনায় যদি আমরা দেখি তাহলে প্রথমেই দেখা যায় পদ্মা নদীর মাঝি উপন্যাস 1936 সঞ্জয় ভট্টাচার্যের সম্পাদিত পূর্বাশা পত্রিকায় প্রকাশিত। এই উপন্যাসে যদি আমরা কাহিনী বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে উপন্যাসের প্রথম 3টি পরিচ্ছেদে সেখানে কেতুপুর গ্রাম এবং তার তীরবর্তী এলাকায় বসবাসকারী জেলে জীবনের কথা, জেলে জীবনের সমস্যা, জেলে জীবনের সংকট, সেই কথাগুলো প্রাধান্য পেয়েছে। পরবর্তী পরিচ্ছেদগুলোতে অর্থাৎ 7টি পরিচ্ছেদের মধ্যে প্রথম 3টি পরিচ্ছেদে গোষ্ঠীবদ্ধ জীবনের কথা প্রাধান্য পেয়েছে। পরবর্তী 4টি পরিচ্ছেদে কুবেরের ব্যক্তি জীবনের কথা প্রাধান্য পেয়েছে। কুবেরের ব্যক্তি জীবনের আলোচনায় দেখা যায় সেখানে মালাকে অতিক্রম করে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে কপিলা এবং কুবেরের পরকীয়া সম্পর্ক, যে সম্পর্কের মূলে দানা বেঁধে আছে মানুষের বলা যেতে পারে দীর্ঘদিনের হতাশা বা বঞ্চনা বা একটা ব্যক্তির জীবনের যে আক্ষেপ, সেই অংশটুকু জড়িয়ে আছে। তো উপন্যাসের প্রথম দিকেই শুরুতেই আমরা পাচ্ছি প্রথম যে পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদে পাওয়া যাচ্ছে যে একেবারেই বর্ষার কথা এবং বর্ষা কেন্দ্রিক জেলে জীবনের যে সমস্যা তার কথা প্রথম পরিচ্ছেদে উঠে এসেছে। সেই প্রথম পরিচ্ছেদের বর্ণনায় লেখক বলেছেন বর্ষার মাঝামাঝি, অর্থাৎ উপন্যাসটি শুরু হচ্ছে বর্ষার মাঝামাঝি। পদ্মার ইলিশ মাছ ধরার মরশুম চলিয়া, অর্থাৎ বর্ষাকালে যখন পদ্মা নদীতে জলে বলা যেতে পারে জলে পদ্মা নদী একেবারে টইটুম্বুর, সেই সময় পদ্মার বুকে ইলিশ মাছ পাওয়া যায়। সেই ইলিশ মাছ ধরে জেলেরা কি হচ্ছে সারা বছরের যে জীবিকা, সেই জীবিকা সেখান থেকে উপার্জন করে। কিন্তু জীবিকা উপার্জন করতে গেলে একটা মানুষের বা এক ব্যক্তি বা এক জেলের নিজস্ব কিছু সরঞ্জাম দরকার। কিন্তু দেখা যায় এই উপন্যাসের যে নায়ক কুবের, তার কিন্তু নিজস্ব সরঞ্জাম নেই, অর্থাৎ মাছ ধরার জন্য যে জাল বা নৌকা দরকার সেটা তার নেই। সে কি করে যে ধনঞ্জয় এবং গণেশের সঙ্গে ভাগাভাগি করে বা তাদের সঙ্গে শেয়ার হয়ে তাদের সঙ্গে কি হচ্ছে মাছ ধরে। সেখানেও দেখা যায় যে এই মাছ ধরার ক্ষেত্রেও জেলে জীবনে জেলে মাঝিদের ক্ষেত্রে একটা বৈষম্য দেখা যায়। কিরকম বৈষম্য? অর্থাৎ যদি আমরা দেখি, আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় গণেশ বা কুবের বা ধনঞ্জয়, তারা তিনজনেই হচ্ছে জেলে, তারা তিনজনেই কেতুপুর গ্রামের মানুষ। কিন্তু তাদের অর্থনৈতিক তারতম্যের ভিত্তিতে, অর্থাৎ ধনঞ্জয়ের নৌকা আর জাল আছে, গণেশের নৌকা আর জাল নেই, কুবেরের নৌকা আর জাল নেই। সেই কারণে দেখা যায় যে তাদের মধ্যে একটা বৈষম্য। কিরকম বৈষম্য? অর্থাৎ ধনঞ্জয় সেখানে সে কি করে, সে শুধু হাল ধরে বসে থাকে, আর কুবের আর গণেশ কি করে সারা রাত জেগে সেখানে মাছ ধরে। তাহলে দেখা যাচ্ছে এই অর্থনৈতিক বৈষম্যের ব্যাপারটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সুন্দরভাবে দেখিয়েছেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কুবের প্রথম থেকেই সে ব্যক্তি সচেতন ছিল। সে ব্যক্তি সচেতন থাকার দরুন সে যখন কি হচ্ছে জেলে জীবনের মধ্যে বৈষম্য দেখেছে, যখন সে যখন তারা মাছ সারাদিন বা রাত পরিশ্রম করার পর যখন বিক্রি করতে গেছে আড়তে, সেখানে দেখা যাচ্ছে ধনঞ্জয় কি হচ্ছে তাদের মাছ যতটুকু মাছ ধরা পড়েছে সেই সংখ্যাটা ধনঞ্জয় লুকিয়ে রেখেছে। আবার শীতল বাবুর মতো কিছু মানুষ তারা কি করে, যারা অনেকটা তোলা বাজের মতো কি করে তাদের কাছে এসে টাকা দেব বলে তাদের কাছে মাছ এসে নিয়ে যাচ্ছে পয়সা না দিয়ে। তাহলে এখানে একটা দারুণ তারতম্য কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। এই তারতম্যের বিরুদ্ধে বা এই শোষণের বিরুদ্ধে কুবের কিন্তু বারবার সে কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছে। সরাসরি সে প্রতিবাদ করতে না পারলেও সে কিন্তু অন্তত অভিমানটুকু করেছে।
সেজন্য আমরা দেখেছি যখন কি করেছে ধনঞ্জয়, দেখা যাচ্ছে মাছ বিক্রি করার পরে সে বলেছে যে 200 মাছ ধরা পড়েছে, সেখানে কিন্তু কুবের বলে দিয়েছে আমার তো মনে হয় 400 মাছ ধরা পড়েছে। তো তুমি বলছো সেখানে 200 মাছ ধরা পড়েছে, তাহলে 200 মাছ কি হলো, উদাও হয়ে গেল? তখন কিন্তু কুবের ধনঞ্জয়ের দেওয়া মুড়ি বা চিড়া সেটা সে কিন্তু খায়নি, সে না খেয়েই দেখা যাচ্ছে চুপচাপ করে বসে আছে। তারপর আর একটা শোষণ আমরা দেখতে পাচ্ছি যে মাঝিরা অর্থাৎ কেতুপুর গ্রামের মাঝিরা যখন কি হচ্ছে দিনের বেলা বা রাতের বেলা মাছ ধরতে যাচ্ছে, সেই সময় কেতুপুর গ্রামের যারা মেয়েরা বউয়েরা তারা কি করছে, তারা ঝুড়িতে করে মাছ বিক্রি করছে। সেখানে পুরুষদের অনুপস্থিতিতে মেয়েদের আবার কি হচ্ছে, তাদের প্রতিও একটা শোষণ দেখা দিচ্ছে। কারণ শীতল বাবুর মতো যারা আড়তদার তারা কি হচ্ছে মাঝে মাঝে এই কেতুপুর গ্রামে এসে কি হচ্ছে হানা দিচ্ছে। সেই হানা দিচ্ছে কিসের জন্য, যে দেখা যাচ্ছে সেখানে পুরুষহীন যে নারীদের পাওয়ার জন্য কিন্তু সেই শীতল বাবুর মতো মানুষেরা বারে বারেই সেখানে কি করছে, সেখানে হানা দিয়েছে। শীতল বাবুর সঙ্গে কুবেরের যে স্ত্রী মালার, তারও একটা গোপন সম্পর্কের কথা কুবের কিন্তু জানতে পেরেছে। সেই জন্য কুবের মনে মনে সে কিন্তু একেবারেই ক্ষেপে উঠেছে। তারপরে দেখা গেল যখন তার সন্তান হয়েছে, মালার সন্তান, এবং ছেলেটি দেখতে খুব সুন্দর, যখন সে গণেশের কাছ থেকে জানতে পারলো যে তোমার ছেলেটি খুব সুন্দর হয়েছে দেখতে, তখন কিন্তু কুবের সেই ছেলেটিকে সরাসরি দেখেনি, তার মনে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। এইভাবে দেখা যায় প্রথম 3টি পরিচ্ছেদে একেবারেই গোষ্ঠীবদ্ধ অর্থাৎ জেলে জীবনের সমস্যা, কেতুপুর গ্রামের সমস্যা, সেখানকার নারী পুরুষ উভয়ের সমস্যা বড় হয়ে উঠেছে। তার পরবর্তী অর্থাৎ 4র্থ পরিচ্ছেদ থেকে আমরা দেখতে পাই যে কুবেরের ব্যক্তি জীবনের আস্তে আস্তে সচেতন, মানে তার ব্যক্তি জীবনের জাগরণ ঘটছে। কিভাবে? সেই জাগরণের কেন্দ্রবিন্দু হচ্ছে কপিলা। কপিলা হচ্ছে মালার বোন। সে মালার বোনের কি হয়েছে, মালার বোন কপিলার তারও বিয়ে হয়ে গেছে। জানা যায় যে কপিলার একটি সন্তান আতুর ঘরেই মারা যায়, তারপরে তার সঙ্গে তার স্বামীর বনিবনা সেভাবে হচ্ছে না, সেজন্য কপিলা কি হয়, রাগ করে তার বাপের বাড়িতে চলে আসে। তো এইরকম পরিস্থিতিতে তার বাবা মা তাকে আবার কি হয়েছিল, পুনরায় স্বামীর বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু কপিলার স্বামী শ্যামদাস ততদিনে আর একটা বিয়ে করে নিয়েছেন এবং কপিলাকে তাড়িয়ে দিয়েছে। সেজন্য অসহায় অবহেলিত অত্যাচারিত কপিলা বাবার বাড়িতে অবস্থান করছে। এরকম পরিস্থিতিতে যখন দেখা গেল চরডাঙ্গায় বন্যা হয়েছে, তো কুবের একদিকে সচেতন, অপরদিকে কর্তব্য পরায়ণ মানুষ, সেজন্য সে কি হচ্ছে, তার শ্বশুর বাড়িতে যেহেতু বন্যা হয়েছে, সেই বন্যায় দুর্গত মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যায়। কিন্তু সে শ্বশুর বাড়িতে গিয়ে দেখতে পায় যে সেখানে কপিলা এসেছে। আগে সে কপিলার কথা জানতো না। তার সেখানে সে দেখা যায় তার নিজের ছোট ছোট শালাদের সঙ্গে আরো অন্য আত্মীয় স্বজনের সঙ্গে কপিলাকে তার বাড়িতে নিয়ে আসে। এই নিয়ে আসার পরবর্তী সময় পর্বে দেখা যাচ্ছে তার সঙ্গে কপিলার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এবং এতদিন যে কুবের মালাকে ভীষণ ভালোবাসতো, এতদিন যে কুবের মালাকে নিয়ে কোনো রকম ভাবে প্রশ্ন তুলেনি, এবার কপিলার পরিষেবায় বা কপিলার দেখা যাচ্ছে কপিলার কঞ্চির মতো হয়ে দাঁড়ানো, তারপরে কপিলার হি হি করে হাসা, এইসবের মধ্য দিয়ে সে যেন নতুন করে একটা দেখার দৃষ্টি পেল। সেজন্য তার মনে হলো যে মালা তো কোনোদিনও এভাবে হাসেনি, মালা তো কোনোদিনও তাকে এইভাবে এসে তাকে নদীর ঘাটে তামাক পৌঁছে দেয়নি। তাহলে এই যে তার ব্যক্তি, সে এমনিতেই সচেতন মানুষ। তারপরে যখন আরেকজন নতুন নারীর সাহচর্য সে পেল, বা কপিলাকে এসে যখন নতুন করে পেল, তখন কিন্তু তার মনের মধ্যে একটা কি হয়েছে, একটা দ্বন্দ্বের তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই মানুষটি কম্পেয়ার করতে শুরু করেছে মালার সঙ্গে কপিলার। তবু সে কিন্তু কপিলাকে তার শালিকা হলেও কপিলার প্রতি কিন্তু তার ততটা দুর্বলতা ছিল না। কর্তব্য পরায়ণ মানুষ হিসাবে সে কিন্তু কপিলাকে বারবার সতর্ক করে দিয়েছে, এমনকি বলেছে যে কপিলা, তুমি বেশি কথা বলো না বা বেশি তুমি হাসো না, তাহলে কিন্তু তোমাকে পাকে আমি পুঁতে দেবো, এ কথা কিন্তু কুবের বলেছে। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে বৈশাখের
ঝড়ের মতো যখন দেখা যাচ্ছে আশ্বিন মাসে কি হলো যে প্রচন্ড ঝড়ে হঠাৎ করে মানে কালবৈশাখী ঝড়ের মতো, কালবৈশাখী ঝড় যেরকম ভাবে ঘর বাড়ি ভেঙে নিয়ে যায়, ঠিক তেমনি আশ্বিনের ঝড়ে দেখা যাচ্ছে কেতুপুর গ্রামের অনেক বাড়ি ভেঙে যায়, কুবেরের বাড়ি ভেঙে যায় এবং সেখানে দেখা গেল সেখানে গুপির পা ভেঙে গেছে। তো গুপির যখন পা ভেঙে গেল, তো তাকে ট্রিটমেন্ট করার জন্য তাকে কে নিয়ে যাবে, সদরে নিয়ে যেতে হবে, তার সঙ্গে কে যাবে? দেখা যাচ্ছে তার সঙ্গে কপিলা যাচ্ছে এবং কপিলার সঙ্গে কুবের সেখানে আমিন বাড়িতে এক রাত্রি যাপন করছে। এই যাপনের পরবর্তীকালে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরো গভীরতর হচ্ছে। তাহলে আমরা প্রথম দিকে দেখেছি কুবেরের মনে কপিলার প্রতি একটা মনের টানাপোড়েন তৈরি হলেও পরবর্তীকালে আমিন বাড়ির ঘটনার পরবর্তী সময়কাল থেকে কুবেরের এবার মনে প্রাণে দুই দিক থেকেই একটা কি হয়েছে, আকর্ষণ তৈরি হয়েছে। এবার দেখা যাচ্ছে হঠাৎ করে সেই সময় কপিলার স্বামী চলে আসে শ্যামদাস এবং কপিলাকে নিয়ে যায়। এই কপিলাকে যখন নিয়ে যাচ্ছে তখন কুবেরের মধ্যে আরো দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সে আরো জ্বলে পুড়ে মনে হচ্ছে যেন সে বারে জ্বলে পুড়ে খান খান হয়ে যাচ্ছে। সেজন্য সে কি হচ্ছে, সে কপিলাকে দেখা করার জন্য বা কপিলার সঙ্গে কথা বলার জন্য সে কি হলো, সে দেখা যাচ্ছে সুবচনার হাট, এরকম একটা হাটের কথা বলা হচ্ছে, ওই উপলক্ষ করে সে কিন্তু কপিলার কাছে যাচ্ছে এবং কপিলা তাকে জিজ্ঞেস করছে তুমি কেন এলে? সে বলছে আজকে সুবচনার হাট, সেজন্য আমি এসেছি। তখন কপিলা কিন্তু হাসছে যে আজকে কি মাঝি সুবচনার হাট? তাহলে দেখা যাচ্ছে সেখানে হাট বলে কিছুই নেই, সে কপিলাকে দেখার জন্য গেছে এবং কপিলার সঙ্গে তার কথা বলছে। এবং কপিলা যখন তার স্বামীর বাড়িতে গেল তখন কিন্তু কুবেরের সঙ্গে সে আর ভালোভাবে কথা বলতে পারছে না, কারণ শাশুড়ি এবং আরো কয়েকজন তাকে বারবারই কি হচ্ছে, অনেকটা যেন তাদের কথা বলাতে বাধা দিচ্ছে। সেজন্য কপিলার সেখানে স্বাধীন সত্তা বা স্বাধীনভাবে সে কিন্তু কুবেরের সঙ্গে কথা বলছে না। এমনকি কুবেরকে সে যে আপ্যায়ন করবে অতিথি হিসেবে সেটাও সে করতে পারেনি। সেজন্য তাকে একটা যেখানে দেখা যাচ্ছে পাটের ঘর, গুদাম ঘর, সেখানে তাকে থাকতে দিয়েছে। সেজন্য কুবের ভীষণ রাগ করে বাড়িতে চলে এসেছে। এই প্রেক্ষাপটে দেখা গেল কুবের একটা যখন দোটানার মধ্যে ভুগছেন, সেই সময় হোসেন মিয়ার যে চরিত্রটা আগে থেকেই এসেছে উপন্যাসের শুরু থেকেই, হোসেন মিয়া ক্যারেক্টারটা আমরা দেখেছি সে প্রথম দিকে মাঝি ছিল, পরবর্তীকালে সে চোরা চালান এবং আরো অন্যান্য অসাধু ব্যবসায়ের মাধ্যমে সে কি হয়ে ওঠে, পুঁজিপতি হয়ে ওঠে, প্রচুর টাকা পয়সার সে মালিক হয়ে ওঠে এবং সে সমুদ্র তীরবর্তী নোয়াখালী মানে গ্রামের তীরবর্তী সে কি হচ্ছে একটা কি করে নেয়, একটা দ্বীপ কিনে নেয়, যে দ্বীপটিতে সেখানে মানুষের বসবাসের একেবারেই অনুপযোগী। সেই দ্বীপে সে কি করতে চায়, সে মানুষের বসতি স্থাপন করতে চায় এবং হোসেন মিয়া চায় সেই দ্বীপে যারা যাবে তাদেরকে সে কি হচ্ছে সমস্ত রকম হচ্ছে খাবার দাবার, চাল ডাল যা আছে সমস্ত কিছু সে যোগান দেবে, কিন্তু তার একটাই কাজ বা একটাই তার মানে হচ্ছে বিধান, যেখানে যে যেমন পরিশ্রম করবে সে তেমনি সম্পত্তি পাবে, আর হচ্ছে সেই দম্পতিরা তাদের কি করবে, সন্তান উৎপাদন করবে। অর্থাৎ হোসেন মিয়ার একমাত্র লক্ষ্য তার মানুষ বসবাসের অনুপযোগী সেই দ্বীপ মানুষের সন্তানে ভরে উঠুক, এই পরিকল্পনা নিয়ে সে কিন্তু কি হচ্ছে কেতুপুরের মতো গ্রামে এসে অসহায় এবং দুর্বল মাঝিদের দেখা যাচ্ছে দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে কখনো সহায়তা করছে, কখনো কি হচ্ছে ষড়যন্ত্র করছে, করে কিভাবে মানুষগুলোকে ময়নাদ্বীপে নিয়ে যাওয়া যায় তার একটা কিন্তু পরিকল্পনা করছে। তো হোসেন মিয়া এইভাবে তার পরিকল্পনার মধ্য দিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। তো হোসেন মিয়া দেখা যাচ্ছে যখন কুবেরের একেবারে খুব টানাপোড়েন, সেই টানাপোড়েন পরিস্থিতিতে হোসেন মিয়া কিন্তু কুবেরকে তার কি হয়েছে, নৌকার মাঝিগিরির কাজ দিয়েছে। তো প্রথম দিকে আমরা দেখতে পেয়েছি যে কুবের ছিল জেলে মাঝি, অর্থাৎ সে মাছ ধরতো, সে ছিল ধীবর। এবার দেখা যাচ্ছে হোসেন মিয়ার নৌকাতে যখন সে কাজ নিল সে হলো তখন মাঝি। তো মাঝি হয়ে সে কি করছে, নানা চোরা কারবারের সঙ্গে সে যুক্ত হলো। দেখা যাচ্ছে কুবের সেই ময়নাদ্বীপে গিয়ে দেখলো যে সেখানে একেবারেই মানুষ বসবাসের উপযোগী এবং সে জানতে পারলেও হোসেন মিয়া একটা
দুমুখী তার একটা মুখোশ পরে জীবন যাপন করে, অর্থাৎ মানুষের কাছে সে ভালো হলেও ভিতরে ভিতরে সে কিন্তু চোরাচালানের সঙ্গে যুক্ত। সেজন্য কুবের মনে মনে ভেবেছিল সে বাড়িতে এসে আর সে হোসেন মিয়ার নৌকাতে কাজ করবে না। তো তখন দেখা গেল হোসেন মিয়া ততদিনে একটা ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করেছে। দেখা গেল যে কেতুপুর গ্রামে যে প্রীতম নামক ব্যক্তি, তার জমানো টাকা চুরি গেছে। সেই টাকার চুরির দায়ে এবার কি হচ্ছে, কুবেরকে ফাঁসানো হচ্ছে, অর্থাৎ হোসেন মিয়া তাকে ফাঁসিয়েছে। উপন্যাসের শেষ পরিচ্ছেদে আমরা দেখতে পাই যে এবার এরকম মাঝিগিরি যখন করছে, মাঝিগিরি করার ফলে কুবেরের এবার বেশ টাকা পয়সা হাতে এসেছে, কিন্তু তার কপিলার জন্য মনটা পোড়াচ্ছে। তো সেজন্য সে এবার খবর পেয়েছে যে কপিলা আবার তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে, কিন্তু সে একা কি করে তার শ্বশুর বাড়িতে যাবে। সেই জন্য সে মালাকে জিজ্ঞেস করে যে তুমি কি যাবে তোমার বাপের বাড়ি? তো মালা একেবারে না করে দিয়েছে। তো দোলের সময় সেই জন্য কুবের কি হচ্ছে, লখাকে বললো তোমার মামার বাড়িতে যাবে? তো লখা তো একবারই রাজি। তখন সে বলল ঠিক আছে, আমরা তাহলে কালকে চরডাঙ্গায় যাব, অর্থাৎ সে তার শ্বশুর বাড়িতে যাবে, লখাকে নিয়ে যাচ্ছে। লখা সঙ্গে তারপরের দিন গেল, সেখানে গিয়ে কি হচ্ছে যে আবার সে দোলের সময় সেজন্য সেখানে দেখা যাচ্ছে তার বড় শালা কুবেরের অধরের সঙ্গে তারা রং খেলছে। রং খেলা প্রায় শেষ। কুবের কি হচ্ছে, কুবের পুকুরে যাচ্ছে স্নান করতে, দেখা যাচ্ছে কপিলাও সেই পুকুরে যাচ্ছে। তো সেখানে কপিলা কুবেরকে বলছে আমারে রং দিলা না মাঝি। তো এবার কুবের বলছে পাক দেবো কপিলা, রং তো নাই, অর্থাৎ রং শেষ হয়েছে, পাক দেব। এইভাবে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে কুবের কপিলাকে বলছে তোর লাইগা দিবারাত্র পরান্ডা পোড়ায় কপিলা, তোর লাইগা দিবারাত্র পরান্ডা পোড়ায় কপিলা। তখন কপিলা বলছে, এই যে লেখক বলেছেন, কপিলা চোখ বুঝিয়া বলে কেন মাঝি কেন, আমারে ভাবো কেন, স্বামীর ঘরে না গেছি আমি, আমারে ভুইল মাঝি, পুরুষের পরাণ পড়ে কয়দিন, গাঙ্গের জলে নাও ভাইসা দূর দেশে যাইও মাঝি, ভুইল আমারে ছাড়ো মানুষ আহে। তাহলে এই যে দেখা যাচ্ছে সে কিন্তু কপিলা চোখ বুঝে, অর্থাৎ কুবের যখন তার মনের কথা বলেছে, কপিলাও কিন্তু পরোক্ষভাবে তার মনের কথা জানিয়ে দিয়েছে। এইরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কুবের হোসেন মিয়ার ষড়যন্ত্রে একেবারে বন্দী, তার জেল হয়ে যেতে পারে। সেই জন্য কুবের কি হচ্ছে, কপিলাকে আর্তনাদের মতো করে বলেছে যে আমারে জেল খাটাইবে হোসেন মিয়া। তো তার কোনো রকম ভাবে বাঁচার রাস্তা নেই। সেজন্য শেষ পর্যন্ত সে কি করলো, সে এবার দেখা যাচ্ছে হোসেনের জালে ধরা দিচ্ছে। এই যে এখানে আমরা শেষ যদি ডায়লগটা দেখি তাহলে দেখা যাবে কপিলা চুপি চুপি বলে না গেলাম আজি জেল খাটো, অর্থাৎ কপিলা চেয়েছিল কুবের যদি ময়নাদ্বীপে না যায়, না গিয়ে সে যদি জেল খাটে তাহলে কিছুদিন পরে ছাড়া পাবে, তারপরে সে সংসারটা করতে পারবে। কিন্তু কুবের বলে হোসেন মিয়া দ্বীপে আমারে নেবই কপিলা, একবার জেল খাইটা পার পামু না, ফিরা আবার জেল খাটাইব। অর্থাৎ কুবের বুঝে গেছে যে হোসেন মিয়ার হাত থেকে একটা কেস থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি হয়তো জেল খাটলাম, কিন্তু দেখা যায় সে পরে আবার জেল খাটাবে, সুতরাং তার হাত থেকে মুক্তি নাই। সেই জন্য সে ময়নাদ্বীপে যেতে কি হচ্ছে, রাজি হচ্ছে। এবং সে যখন নৌকায় উঠে বসেছে, দেখা যাচ্ছে সে মনে মনে চেয়েছিল যে কপিলাও তার সঙ্গে যাক। সেজন্য কুবেরকে ডাকিয়া কপিলা বলিল আমারে নিবামাঝি লগে, কিন্তু কুবের কিছুই বলছে না, সে যেন চুপ করে বসে আছে। তখন কুবেরের যে মনের আরতি, তার যে অভিঘাত, তার যে যন্ত্রণা, এখানে ধরে নাও যদি কুবের যদি সরাসরি বলে দিত তাহলে মনে হতো কুবের একটা স্বার্থপর চরিত্র, কিন্তু কুবের বলেনি, কারণ কুবের ছেড়ে যাচ্ছে তার মালাকে, তার সন্তানদের ছেড়ে চলে যাচ্ছে। সেই জন্য পিতা হিসেবে তার অন্তরের যে আরতি, সেই আরতিটা জন্য সে নীরব, সে যেন হতবাক, সে যেন কিছু বলতে পারছে না, সেজন্য সে চুপ করে বসে আছে। সেজন্য কপিলা তাকে বলল আমারে নিবামাজি লগে, বলার পরেও সে যেন চুপ, কিন্তু মনে মনে সে যেন চাইছে কপিলা তার সঙ্গে যাক, সে যেন নিরুপায় অসহায়। অর্থাৎ কুবের নায়ক হলেও শেষ পর্যন্ত হোসেন মিয়ার কাছে তার পরাজয় হয়েছে, পরাজয়ের জন্য সে যেন বিষণ্ণ ব্যথা হতো। তাই তার বিষণ্ণ ব্যথা হতো জীবনের সঙ্গে লেখক অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গিতে লেখক বলে উঠেছেন হ
কপিলা চলুক সঙ্গে, একা অত দূরে কুবের পাড়ি দিতে পারবে না। তাহলে লেখক কিন্তু তাকে পাঠাতে রাজি হয়েছে। এখানেই উপন্যাসটি শেষ হচ্ছে। তাহলে আমরা এই যে ঘটনা দেখলাম, তাহলে এখানে এই ত্রিকোণ যে একটা চিত্র, ত্রিকোণ কিরকম চিত্র, আমরা যদি সামাজিক জীবন দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে দেখা যায় কুবের একদিকে, ধনঞ্জয় গণেশ আর একদিকে হোসেন মিয়া। অর্থাৎ সামাজিক ভাবে বেঁচে থাকার লড়াইয়ে এখানে তিনটি পুরুষ চরিত্র, তিন রকম জীবন দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু জীবনের সংগ্রাম করে গেছে। আবার যদি প্রেমের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে এখানেও একটা ত্রিকোণ চিত্র, এখানে হচ্ছে কুবের, মালা আর হচ্ছে কপিলা। তাহলে দুই দিক থেকে ত্রিকোণ প্রেমের একটা চিত্রকে দেখানো হয়েছে, যে ত্রিকোণের মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে তার মার্ক্সীয় চিন্তা চেতনার সঙ্গে মনসমীক্ষণমূলক চিন্তা চেতনার কি করেছেন, মনসমীক্ষণ চিন্তা চেতনার পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমরা যদি গভীরভাবে দেখি, তাহলে দেখা যায় এই উপন্যাসের প্রথম দিকে কুবের কিন্তু একেবারেই তার প্রেম জীবন সম্পর্কে কিছুই ভাবেনি। সে তখন ভেবেছে যে আমার সারা জীবনের উপার্জনটা, মানে অর্থাৎ সারা বছরের উপার্জনটা আমার এই বর্ষার মরশুমেই করতে হবে, শরীর থাক আর যাক, অর্থাৎ জ্বর হোক যাই হোক, সেই সময় যেভাবে হোক তাকে উপার্জন করতে হবে, সংসার চালাতে হবে, এরকম একটা চিন্তা চেতনা ছিল। কিন্তু আস্তে আস্তে সে যখন কি হচ্ছে পরিস্থিতির শিকার হয়েছে, বা মানুষের এই যে মনের যে অভিপ্রায়, অর্থাৎ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের কি হচ্ছে মনের অভিপ্রায়ের পরিবর্তন ঘটে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি কবিলার সাহচর্যে এসে দেখা গেল কুবেরের পুরোপুরি ভাবে তার মনের অভিপ্রায়ের বা গতি প্রকৃতির পুরোপুরি ভাবে চেঞ্জ হয়েছে। তাহলে প্রথম দিকে তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, অর্থাৎ কপিলা যখন কি করে, কপিলা যখন বাঁশের কঞ্চির মতো সোজা হয়ে দাঁড়াতে পারে, বা খিলখিল করে সে হাসতে পারে, তামাক নদীঘাটে তামাক পৌঁছে দিতে পারে, এরকম অভিপ্রায়কে কেন্দ্র করে তার মনের মধ্যে নানা রকম গুঞ্জন তৈরি হয়েছে। কিন্তু তবুও কিন্তু তখনও সে মনে মনে বা পুরোপুরি ভাবে কপিলার প্রতি আকৃষ্ট হতে পারেনি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমিনবাড়ির ঘটনার পর সে কিন্তু পুরোপুরি ভাবে কপিলার প্রতি আসক্ত হয়েছে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন যে মনের যে অভিপ্রায়, অর্থাৎ প্রেম নামক যে দ্বন্দ্ব, সেই প্রেম নামক দ্বন্দ্বে শুধু মনের আরতি নয়, তার সঙ্গে একটা শরীরের আরতি, এই দুটো মিলেই মানুষ কি হচ্ছে তার নিজস্ব চলার পথ থেকে এবং বাঁকা পথে কি হতে পারে, মানুষ তার গতিপথকে পরিবর্তন করতে পারে। এখানে হোসেন মিয়া ক্ষেত্রে তাই ঘটেছে, না সরি, কুবিরের ক্ষেত্রে এখানে তাই ঘটেছে। আর দ্বিতীয় আরেকটি চরিত্র যে আমরা হোসেন মিয়া পাচ্ছি, এই হোসেন মিয়া দেখা যাচ্ছে একেবারে সে প্রথম দিকে নোয়াখালী থেকে এলো, তার গায়ে একসময় কি হচ্ছে, তার পরনে ছিল ছেঁড়া লুঙ্গি, গায়ে হচ্ছে গেঞ্জি, গায়ে ঘষা দিলে তার কি হচ্ছে খড়ি উঠতো। সেই মানুষটি কি হচ্ছে চোরাচালানের মাধ্যমে, অর্থাৎ অসাধু ব্যবসায়ের মাধ্যমে সে হচ্ছে বুর্জুয়া সম্প্রদায়ের বা পুঁজিপতি হয়ে উঠেছে, অর্থাৎ প্রচুর টাকা পয়সার সে মালিক হয়ে উঠেছে। অর্থাৎ লেখক যেন এটাও বলতে চাইছেন যে কেউ যদি সৎভাবে সরলভাবে জীবনযাপন করতে চায়, তাহলে কিন্তু তার অর্থনৈতিক বিবর্তন সম্ভব নয়। তাহলে মানুষ যদি অসাধু উপায়ে উপার্জন করে, তাহলে কিন্তু তার দ্রুত তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। তাহলে এইরকম একজন মানুষের মাধ্যমে, অর্থাৎ হোসেন মিয়াকে যদি আমরা দেখি, হোসেন মিয়া তাহলে চোরাচালানের মাধ্যমে কি হচ্ছে তার অর্থ উপার্জন করছে। দ্বিতীয়ত মানুষটি কিন্তু তার আচরণের দিক থেকে খারাপ নয়, অর্থাৎ তার যে মানবিকতা, তার যে বলা যেতে পারে অনুভূতি, বিশেষ করে আমরা যদি দেখি হোসেন মিয়া কিন্তু অনেকগুলো গান গেয়েছে, সেজন্য হোসেন মিয়ার মধ্যে একটা কবিত্ব বোধ আছে। সেই কারণে মানুষটি কি হচ্ছে মানুষকে বুঝতে পারে। এই যে তার অভিপ্রায়, এই অভিপ্রায়কে সামনে রেখে মানিক বন্দ্যোপাধ্যায় ময়নাদ্বীপের মতো একটা কি করেছেন, একটা নতুন সমাজ গঠনের একটা পরিকল্পনা করেছেন, যে পরিকল্পনাকে তিনি চরিতার্থ বা তুলে ধরতে চেয়েছেন হোসেন মিয়ার মাধ্যমে। অর্থাৎ লেখক বলতে চেয়েছেন হোসেন মিয়ার মতো যদি বুর্জুয়া সম্প্রদায়ের মানুষ, তারা যদি বা অর্থশালী মানুষ, তারা যদি চিন্তা চেতনার দিক থেকে সৎ হয়, নীতিবান হয়, আদর্শবান হয়, তাহলে তাদের হাত ধরে সমাজে কি করা যেতে পারে, সমাজে শোষণ মুক্ত একটি সমাজ গঠন করা যেতে পারে। যে সমাজে কি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো ধর্মীয় চিন্তা চেতনা থাকবে না, অর্থাৎ মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন, অর্থনৈতিক বৈষম্য বা বিধিবিধানগত বা আইনগত বলা যেতে পারে বৈষম্য, এসব কিছুই থাকবে না। মানুষের মধ্যে থাকবে সাম্যতা, অর্থাৎ যে যেমন পরিশ্রম করবে সে তেমনি সম্পত্তি পাবে। অর্থাৎ পরিশ্রমের ভিত্তিতে মানুষের কি হবে, মানুষের মূল্য নির্ধারিত হবে।
আর সঙ্গে মানুষ কি করবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য কি করবে, তাদের সন্তান উৎপাদন করবে, যেটা হোসেন মিয়া চেয়েছে যে নতুন সন্তানের মাধ্যমে তার সাম্রাজ্য অর্থাৎ ময়নাদ্বীপ ভরে উঠুক। এই ব্যাপারটাকে মানিক বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে তুলে ধরেছেন। তো এই উপন্যাসের মূলত একদিকে মার্ক্সীয় চিন্তা চেতনা, অপরদিকে যে মনসমীক্ষণমূলক চিন্তা চেতনার দুইয়ের প্রকাশ ঘটেছে। এখানে যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলোকে যদি আমরা এক মানে আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটি চরিত্রই একেবারে বাস্তব চরিত্র, একেবারেই বাস্তব মানুষ। তারা কোনো কাল্পনিক বা বলা যেতে পারে তারা অনেক সময় দেখা যাচ্ছে কল্পনার আবর্তে নির্মিত হয়, সেরকম নয়। তারা একেবারেই বাস্তব এবং জীবন্ত মানুষ। সেজন্য তাদের মধ্যে ভুল আছে, ভ্রান্তি আছে, দ্বন্দ্ব আছে, সংশয় আছে, দোষ আছে, ত্রুটি আছে, তাদের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, রাগ আছে, অভিমান আছে, কারণ তারা রক্ত মাংসে গড়া মানুষ। সেজন্য বলা যায় এই উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাস্তব জীবন বা বাস্তব অভিজ্ঞতা নির্ভর এই উপন্যাস। হ্যাঁ, তো এই উপন্যাস প্রসঙ্গে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে বলতে পারো। বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন? বলো। মার্ক্সীয় থিওরি আমরা জানি কার্ল মার্কস এবং এঙ্গেলস, তারা মার্ক্স বলতে মার্ক্সের থিওরি অনেক কিছু, কিন্তু মার্ক্সের থিওরির যে মূল কথা সেখানে হচ্ছে সাম্যতা, অর্থাৎ যে যেমন পরিশ্রম করবে সে তেমনি সম্পত্তি পাবে এবং সমাজের মধ্যে সবাই সমান। এখানে কোনো কি থাকবে না, ধনী গরিব থাকবে না, এখানে সমস্ত মানুষের হচ্ছে সাম্যতা প্রতিষ্ঠা পাবে। এই সাম্যতাই হলো মার্ক্সীয় যে আদর্শ বা চিন্তা চেতনা, সেই মার্ক্সীয় আদর্শ বা চিন্তা চেতনার একটা প্রধান বলা যেতে পারে বৈশিষ্ট্য। আর কারো কোনো প্রশ্ন? বলো। স্যার, কপিলা চরিত্রের বৈশিষ্ট্য কেমন হবে? কপিলা, দেখো কপিলা এখানে আমরা একটা চরিত্র পাচ্ছি, তাকে যদি আমরা নারী হিসাবে প্রথমত দেখি, সে কিন্তু আর পাঁচটা সাধারণ নারীর মতো ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তাই সে বিয়ে করেছে শ্যামদাসকে। এবং দেখা যায় শ্যামদাসের অনেক অত্যাচারের পরেও সে কিন্তু বাবা মায়ের কথা অনুযায়ী দ্বিতীয়বার সে কিন্তু শ্যামদাসের কাছে গেছে। তারপরে দেখা গেল শ্যামদাস কি করেছে, শ্যামদাস বিয়ে করে বসেছে এবং তাকে তাড়িয়ে দিয়েছে। এই যে একটা অপমান, একটি মেয়ে কি হচ্ছে তার স্বামীর হয়তো অত্যাচারটুকু সহ্য করতে পারে, কিন্তু স্বামী আর একটা দ্বিতীয় বিবাহ করবে, এই ব্যাপারটা কিন্তু কেউ মেনে নিতে পারে না। অর্থাৎ স্বামী তার প্রতি যদি, কপিলার প্রতি তার স্বামীর যদি ভালোবাসা বা মর্যাদা বা বলা যেতে পারে অনুরাগ থাকতো, তাহলে কিন্তু সে অভিমান করলেও রাগ করলেও বিবাহ করতে পারে না। এটা তার পক্ষে মানে এটা যে কোনো মানুষের পক্ষে এই ব্যাপারটা মেনে নেওয়া অসম্ভব। অর্থাৎ রাগ অভিমান সংসারে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সেখানে দ্বিতীয় বিবাহটা এটা কপিলা মেনে নিতে পারেনি। অর্থাৎ সে স্বাধীন সত্তার অধিকারী, তাই সে কি হয়েছে, বাপের বাড়িতে চলে এসেছে এবং সে নারী হিসাবে সেও চেয়েছে নতুন ভাবে বাঁচার স্বপ্ন এবং সেও চেয়েছে প্রেম। সেজন্য তার জীবনের যে অতৃপ্ত আকাঙ্ক্ষা, তার জীবনের যে স্বপ্নগুলো, তার জীবনের যে বলা যেতে পারে প্রত্যাশাগুলো ছিল, সেই প্রত্যাশাগুলো সে পূরণের জন্যই যখন আস্তে আস্তে যেন সে কি হয়েছে, কুবেরের প্রতি ধাবিত হয়েছে। সে কুবেরের মধ্যে যেন সে পেয়েছে তার নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার একটা বলা যেতে পারে দিশা, বা কুবেরকে আঁকড়ে ধরে বাঁচার একটা সে স্বপ্ন খুঁজে পেয়েছিল। এইটুকুই বলা যেতে পারে। আরো আলোচনা করলে সে অনেক বড় হবে, সংক্ষেপে আমি এইটুকু বললাম। আরো কারো কোনো প্রশ্ন? বলো। ধরে নাও ওরকম ভাবে, বুর্জোয়া সম্প্রদায়। হ্যাঁ, বুর্জুয়া বলতে আমরা সাধারণত যাদেরকে বলি, ধরে নাও আমরা বলি বণিক সম্প্রদায় বা শ্রমজীবী সম্প্রদায়, একেবারে বুর্জুয়া হচ্ছে সমাজের একেবারে উঁচু তলার মানুষ। হ্যাঁ, বর্তমান সময়কালে আমরা বলি যে ধরে নাও যেটাকে বলি প্রচুর টাকা পয়সার অধিকারী মানুষ, মানে সমাজে শ্রমজীবী মানুষ, তারপরে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ,
তারপরে হচ্ছে বুর্জুয়া সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ সমাজের একেবারে উঁচু তলার মানুষ, যারা প্রচুর অর্থকরী এবং ক্ষমতার অধিকারী, তাকে সাধারণত বুর্জুয়া সম্প্রদায় বলা হয়। বলো, আর কারো কোনো প্রশ্ন? এখানে সুবচনার হাট বলছে, সুবচনার হাটটা কি ধরনের হাট? সুবচনার হাট আমাদের এখানেও যেরকম এখন বর্তমান সময়কালে যেরকম হাট বসে, তো আগের দিনে তো হাটের ব্যাপারটা বেশি পরিমাণে প্রচলন ছিল, হাট বসতো। তো একটা হাটের নামে হচ্ছে সুবচনার হাট। হ্যাঁ, আমাদের এখানে ধরো নাও তোমাদের এই ইয়েতে হাট বসে, কি যেন জায়গাটার নাম ভুলে গেলাম। তো প্রত্যেকটা এলাকাতেই এখনো হাট বসে, তো ঠিক সেরকম একটা হাটের নাম হচ্ছে সুবচনার হাট। আর কারো প্রশ্ন? স্যার, হুম, উপন্যাসের শেষে কপিলা কি কুবেরের সাথে শেষ পর্যন্ত ময়নাদ্বীপে গিয়েছিল? হ্যাঁ, সে তো ময়নাদ্বীপে চলে গেছে। আমরা এখানে দেখা যাচ্ছে উপন্যাসটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে যখন কপিলাকে পেয়েছে, লেখক তার সঙ্গে দিয়েছেন, তো সেখানে শেষ পর্যন্ত ঘটনাটা আর জানা যাচ্ছে না, কিন্তু যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং সঙ্গে কপিলাও তার সঙ্গে পাড়ি দিয়েছে, সুতরাং আমরা ধরে নিচ্ছি যে কুবের আর কপিলা ময়নাদ্বীপে চলে গেছে। স্যার, মালাকে কি আমরা নায়িকার চরিত্র ধরতে পারবো না? না, মালাকে আমরা নায়িকা চরিত্র ধরতে পারবো না, কারণ মালা কিন্তু কুবেরের যে জীবন বা কুবেরের যে মনের যে দ্বন্দ্ব, মালাকে কেন্দ্র করে কিন্তু ঘটেনি, পুরোপুরি কপিলাকে কেন্দ্র করে উপন্যাসের কি হচ্ছে, অর্থাৎ কুবের চরিত্রটার বিবর্তন ঘটেছে এবং উপন্যাসের কাহিনী আস্তে আস্তে কি হচ্ছে, মালা থেকে কপিলা কেন্দ্রিক হয়ে উঠেছে। সেজন্য মালা নয়, কপিলাই হচ্ছে উপন্যাসের নায়ক। আবার কপিলাই হচ্ছে উপন্যাসের নায়িকা। আবার নায়কের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে অনেক জায়গায় প্রশ্ন উঠেছে হোসেন মিয়া নায়ক না কুবের নায়ক। তাহলে আমরা গোটা উপন্যাসে যদি দেখি, তাহলে গোটা উপন্যাসের যে কাহিনী, সেটা মূলত কুবেরকে কেন্দ্র করে আবর্তিত বিবর্তিত হয়েছে। সাময়িকভাবে কি করেছে, হোসেন মিয়া কুবেরকে নিয়ন্ত্রণ করেছে, কুবেরের পাশে এসে দাঁড়িয়েছে, বা শেষে উপন্যাসের শেষে হোসেন মিয়ার কাছে কুবেরের পরাজয় ঘটেছে। কিন্তু আমরা যদি সার্বিকভাবে দেখি, তাহলে উপন্যাসের যে প্রথম জেলে জীবনের কথা, তারপরে ব্যক্তি জীবনের কথা, তারপরে কুবের আর কপিলার প্রেমের কথা, সব মিলেই দেখা যাচ্ছে কুবেরের কথাই বারবার ফিরে ফিরে এসেছে, অর্থাৎ কুবের হয়ে উঠেছে এই উপন্যাসের প্রধান চরিত্র এবং তাকে কেন্দ্র করে উপন্যাসের ঘটনা আবর্তিত বিবর্তিত হয়েছে। সুতরাং কুবেরই হলো পদ্মা নদীর মাঝি উপন্যাসের নায়ক, এবং উপন্যাসের যে নামকরণ হয়েছে পদ্মা নদীর মাঝি, সেই দিক থেকেও কুবেরই হচ্ছে এই উপন্যাসের নায়ক। বলো।